ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন, ক্লাস 1। দেখো, পৃষ্ঠতলীয় রসায়ন মানে সারফেস কেমিস্ট্রি, সারফেসের কেমিস্ট্রি নিয়ে আলোচনা হবে আজকে। তো ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা ছবির মধ্যে বুঝতে পারবে। এখানে যে একটা ছবি আছে দেখো, এইখানে একটা ছবি আছে দেখো, যেটাকে বলা হচ্ছে সিলিকা জেল। যেটা তোমরা জানো যে এমনি ভালো কোম্পানির জুতো কিনতে গেলে দেখবে সিলিকা জেল রাখা থাকে, আর এটা অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড রাখা আছে। ঠিক আছে, দুটো জায়গাতেই দেখো ওয়াটার পেপার রাখা আছে। ওয়াটার পেপারটা দেখো এখানে ভিতরে ঢুকে গেছে, কিন্তু এখানে দেখো ওয়াটার পেপারটা বাইরের সারফেসে জাস্ট আটকে গেছে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, যেটা ভিতরে ঢুকে গেছে অণুগুলো সেটা হচ্ছে শোষণ হয়েছে, অ্যাবজর্পশন, আর যেটা সারফেসের গায়ে শুধু আটকে গেছে, ভিতরে ঢোকেনি, সেটাকে বলছি অ্যাডজর্পশন, অধিশোষণ। তার মানে অধিশোষণ হচ্ছে কোন পদার্থের মধ্যে অন্য পদার্থের অণুগুলো ভিতরে প্রবেশ করবে না, শুধু বাইরের সারফেসে আটকে যাবে, সেটাকে বলছি অধিশোষণ। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন স্পঞ্জ নিয়ে যদি আমি উদাহরণ দিই, স্পঞ্জ যদি জলের মধ্যে রাখো দেখবে জলটা স্পঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি যদি এরকম বলি তোমাকে যে চারকোল, কোনো রঙিন পদার্থ ভাবো, ধরো বাড়িতে মায়েরা যেটা ইউজ করে, যে ওই মানে রঙিন ব্লু বা উজালা, এইসব জাতীয় যে রঙিন ব্লুটা আছে, ওই রঙিন ব্লুর যে জল সলিউশন করা থাকে দেখবে নীল হয়ে আছে। তো ওখানে যদি তুমি কিছুটা চারকোল মানে কার্বনের কণা গুঁড়ো করে যদি মিশিয়ে দাও, দিয়ে দেখবে একটা কাপড় দিয়ে হোক বা অন্য ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করবে, দেখবে যখন আটকে যাবে না, মানে চারকোলটা, রঙগুলো আটকে যাবে, মানে তলায় দেখবে জলটা চলে যাচ্ছে। এটা কি করে হচ্ছে? তার মানে রঙগুলো, রঙের কণাগুলো এই চারকোলের সারফেসে জাস্ট অ্যাবজর্ব হচ্ছে, অধিশোষণ হচ্ছে। তাই জন্য যখন ফিল্টার করছো, রং সমেত চারকোলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। প্রচুর এক্সাম্পল আছে। যেমন আমি তোমায় বলি, তোমরা সবাই জানো চিনি কোথা থেকে তৈরি হয় বলো? চিনি আখের রস থেকে তৈরি হয়। তাহলে আখের রসের কালারটা কি? হলুদ কালার। তুমি যে চিনিটা খাচ্ছ সেটা কি কালার হচ্ছে? সাদা কালার হচ্ছে। তার মানে চিনির রস থেকে যে আখের রস থেকে যে চিনিটা তৈরি হচ্ছে যখন, তখন ইয়েলো চিনি তৈরি হচ্ছে। তাহলে তোমার সাদা হচ্ছে কি করে? তার মানে যখন তৈরি হচ্ছে সেই প্রসেসিং করার সময় তখন কিন্তু এই অ্যাডজর্পশন করা হচ্ছে চারকোল মিশিয়ে, মানে কালারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে সাদা কালার বের করছে। বোঝা গেল? গ্যাস, মুকোস, মাস্ক, এতদিন করোনা পরিস্থিতিতে মাস্ক ইউজ হয়েছিল, কি সব অ্যাবজর্পশন, অধিশোষণ টেকনিক দিয়ে কাজ হয়েছে। মানে গ্যাস, মুকোস, যেটা আমরা মাস্ক ইউজ করি, মাস্কের মধ্যে ভিতরে যে মেটেরিয়ালস থাকে, সেই মেটেরিয়ালসটা কি করে, যেসব পয়জন গ্যাস, বিশেষ করে ল্যাবে যেসব পয়জন গ্যাস গুলো তৈরি হয়, পয়জন গ্যাস গুলো এই চারকোলের সারফেসে জাস্ট আটকে যায়, মুখে আসবে না। ঠিক আছে, ল্যাবে আমিও যখন কাজ করতাম, ল্যাবে চাকরি করেছি আমি, তো সেখানে আমরা যখনই কাজ করতাম গ্যাস মুখোশ নিয়ে কাজ করতাম। তো গ্যাস মুখোশ মানে ওই যে কোনো পয়জন গ্যাস তৈরি হতে পারে। হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে মোস্ট পয়জন গ্যাস। সেই পয়জন গ্যাসটা তোমার কিন্তু মুখে আসতে পারবে না যদি এমন একটা মেটেরিয়ালস আছে, অ্যাক্টিভ চারকোল যদি এর মধ্যে রাখা থাকে, সেই চারকোলটা জাস্ট চারকোলটা কি করবে, ওই পয়জন গ্যাসকে অ্যাবজর্ব করবে, অধিশোষণ করবে, মানে এই সারফেসে আটকে দেবে, ভিতরের সারফেসেও আসতে দেবে না। তার মানে তোমার মুখে আসার চান্স একদম নেই। বোঝা গেল? প্রচুর অ্যাপ্লিকেশন আছে। যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করছি। অধিশোষণ ব্যাপারটা তোমার প্রথমেই আসবে, অধিশোষণ কেন সারফেসে হয়, পৃষ্ঠতলে কেন হয়? তবে একটা কথা বলি, এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, এখানে ভিতরে যে কণাটা আছে সে দেখো চারিদিক থেকে সমানভাবে অ্যাট্রাকশন ফিল করছে, কিন্তু দেখো সারফেসের কণাটা দেখো সব দিক থেকে সমানভাবে অ্যাট্রাকশন ফিল করছে না। তার মানে আমাকে ধরে যদি ভাবো, কেউ, আমি ধরো সারফেসে আছি, এই দিক থেকে কেউ টানছে, এদিক থেকে কেউ টানছে, পিছন দিক থেকে কেউ টানছে, সামনে কেউ টানার নেই, তাহলে কি হবে? আমি আস্তে আস্তে পিছনের দিকে তো সরে পড়ে যাচ্ছি। তার মানে কি, আমি তার মানে একটা সামনের দিকে কিছু একটা পেলে যেন সামনের দিকে কাউকে একটা মানে টেনে ধরছিলাম, একটা ব্যাপার হবে। সেই কণাটাও তাই হচ্ছে, দেখো সব দিক থেকে অ্যাট্রাকশন ফিল করছে। এখানটায় বাইরে তো কেউ নেই, ওই জন্য বাইরে যাকে পাবো তাকে অ্যাট্রাকশন করার চেষ্টা করছে, ওই জন্য সারফেসে অ্যাবজর্পশনটা হচ্ছে। ঠিক আছে, এটা একটা কারণ। তো দেখো, অ্যাবজর্পশন, অধিশোষণ হলে সেখানে তাপ উৎপন্ন হয়, এটা একটা তাপমোচী প্রক্রিয়া। কি করে ব্যাখ্যাটা দেব? দেখো, আমরা 11-এ একটা সূত্র পড়েছি, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। যদি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হয় তাহলে ডেল জি নেগেটিভ। অবশ্যই এটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত। তুমি অ্যাবজর্পশন করার সময় নিশ্চয়ই ওই বাইরে থেকে পয়জন গ্যাস নিশ্চয়ই তুমি নিজে নিজে ধরে বসিয়ে দিচ্ছ না, নিজে থেকে আমনামনি তো হচ্ছে, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, মানে ডেল জি নেগেটিভ। আর কি ডেল এস নেগেটিভ মানে কি জানো তো? ডেল এস নেগেটিভ মানে হচ্ছে বিশৃঙ্খলতা কমে যাওয়া। ডেল এস নেগেটিভ মানে হচ্ছে বিশৃঙ্খলতা কমে যাওয়া। তো এখানে সত্যি সত্যি কি বিশৃঙ্খলতা কমে যায়? অবশ্যই। কারণ ভাবো, গ্যাসগুলো ছোটাছুটি করছে, আমি কোন একটা চারকোল রেখেছি,
গ্যাস স্ক্রাবার রেখেছি, সেই স্ক্রাবারের মধ্যে যে মেটেরিয়ালসটা রয়েছে সেই গ্যাসগুলোকে যখন অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্পশন হলে তো গ্যাসগুলো ছোটাছুটি বন্ধ হয়ে যাচ্ছে, সে তো এক জায়গায় গিয়ে বসে যাচ্ছে, তার মানে তার চলনজনিত স্বাধীনতা কমে যাচ্ছে, তার মানে তার বিশৃঙ্খলতাটা কমে যাচ্ছে, তার মানে ডেলেসটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে এই দুটো জিনিস নেগেটিভ, ভালো করে এটা খেয়াল করে দেখো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। আচ্ছা এটা নেগেটিভ মানে মাইনাস মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে এটা নেগেটিভ হবে কি করে, তার মানে এটাকে নেগেটিভ হতে হবে, তাই না? মাইনাস মাইনাসে প্লাস হলে তাহলে এটাকে নেগেটিভ হতে হবে। শুধু নেগেটিভ নয়, এর মানটা টি ডেল এর থেকে বড় হতে হবে, ওই জন্য ডেল এইচ এর মানটা টি ডেল এর থেকে বড় হতে হবে এবং ডেল এইচটাকে নেগেটিভ হতে হবে। আর ডেল এইচ নেগেটিভ মানেই হচ্ছে তাপমোচী প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। ওকে, তো এখন একটা কথা বলি, ভালো করে শোনো, অধিশোষণের উপর উষ্ণতার প্রভাব। আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, খুব ভালো কথা। অধিশোষণে কিন্তু দুটো ভাগ আছে, একটা ভৌত অধিশোষণ, একটা রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণটা ওই যে অ্যাবজর্পশনটা হচ্ছে জাস্ট একটা দুর্বল আকর্ষণ বলের জন্য অ্যাবজর্পশন হতে পারে, আর কেমিক্যাল বন্ডের মাধ্যমেও অ্যাবজর্পশন হতে পারে। ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ, দু ধরনের অধিশোষণ হয়। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের মধ্যে কোনটা স্পেসিফিক মানে সুনির্দিষ্ট আর কোনটা ইউনিভার্সাল সার্বজনীন প্রকৃতির, তুমি কি বলবে? বলো, তুমি কি বলবে? দেখো আমি যদি বলি যে ভৌত অধিশোষণ মানে তো একটা অ্যাট্রাকশন হচ্ছে, অ্যাট্রাকশন সবার সাথে সবার হতে পারে, ভালো করে ভেবে দেখো, অ্যাট্রাকশন সবার সাথে সবার হতে পারে, কিন্তু কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন কি সবার সাথে সবার হবে? স্পেসিফিকের সাথে স্পেসিফিক হবে। তার মানে রাসায়নিক বন্ধনটা কিন্তু স্পেসিফিক মানে সুনির্দিষ্ট প্রকৃতির। ভৌত অধিশোষণটা যেহেতু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সবার সাথে সবার হতে পারে, তার জন্য ওটা কিন্তু সার্বজনীন প্রকৃতির। তাহলে এটা একটা কিন্তু ডিফারেন্স, খুব ভালো, সংজ্ঞাটাও একটা ডিফারেন্সের মধ্যে পড়ে গেল, ভালো করে বললে। তো যেটা বলার কথা, দু রকমের অধিশোষণ হয়। এখন আমি তার মানে এটুকু বুঝতে পেরেছি যে সলিড মানে কঠিন পদার্থ, তাতে গ্যাস দিয়েছো, সলিডের মধ্যে গ্যাসটা অধিশোষণ হয়েছে, ঠিক আছে? আমি এখানটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো এটা একটা কঠিন পদার্থ, এটা গ্যাসগুলো আছে, ঠিক আছে? আর এইখানটা কি হচ্ছে না, কঠিনের ভিতরে এই গ্যাসগুলো হচ্ছে অ্যাডসর্পশন হয়েছে, গ্যাস অধিশোষণ, সারফেসে অ্যাডসর্পশন হয়েছে। আমি যদি উভমুখী প্রক্রিয়া ধরি, এদিকেরটাকে বলা হয় অধিশোষণ, এদিকেরটাকে বলা হয় বিশোষণ, অ্যাডসর্পশন ডিসঅর্পশন। মানে এদিকে গেলে তার মানে গ্যাসগুলো সারফেসে আটকে যাচ্ছে এদিকে গেলে, আর এদিক থেকে এদিকে যাওয়া মানে সারফেসের গ্যাসগুলো আবার উঠে আবার আলাদা হয়ে যাচ্ছে, অধিশোষণ বিশোষণ হচ্ছে। এখন একটা কথা বলছি কি, যে অধিশোষণ তাপমোচী প্রক্রিয়া, মানে এদিকে গেলে তাপ উৎপন্ন হবে মানে প্লাস তাপ, তার মানে এদিকে গেলে তাপ উৎপন্ন হচ্ছে প্লাস তাপ, মানে এনভায়রনমেন্টটা গরম হয়ে যাচ্ছে, তাই না? এনভায়রনমেন্টটা গরম হয়ে যাচ্ছে। আর তার মানে এই দিকে গেলে তার মানে তাপ শোষণ হবে, তার মানে এনভায়রনমেন্টটা কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে একটা কথা বলি, তোমার খুব গরম হচ্ছে, তুমি কোন দিকে যাবে? ঠান্ডার দিকে যাবে। তোমার খুব ঠান্ডা লেগেছে, কোন দিকে যাবে? গরমের দিকে যাবে। তার মানে আমি টোটাল সিস্টেমটার যদি আমি উষ্ণতা বাড়িয়ে দিই, টোটাল সিস্টেমটার আমি যদি উষ্ণতা বৃদ্ধি করি, তার মানে সিস্টেম কি চাইবে উষ্ণতা বৃদ্ধি করলে? ঠান্ডা যেদিকে সেদিকে যেতে চাইবে। তো ঠান্ডা কোন দিক দেখো, এদিকে তো গরম, এদিকে তো ঠান্ডা, তখন এই দিকে বেশি যেতে চেষ্টা করবে। তার মানে অধিশোষণ ভালো হচ্ছে না বিশোষণ ভালো হচ্ছে? দেখো বিশোষণ ভালো হচ্ছে, তার মানে অধিশোষণ খারাপ হচ্ছে। ওই জন্য টেম্পারেচার বাড়ালে অধিশোষণ খারাপ হয়, তার মানে উষ্ণতা কমালে অধিশোষণ ভালো হয়। ওই জন্য দেখো নিম্ন উষ্ণতায় সম্মুখ বিক্রিয়া বেশি হয়, অর্থাৎ অধিশোষণের মাত্রা ভালো হবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখো, টেম্পারেচার কমালে অধিশোষণ ভালো হয়। তবে তবে এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা শুধু ভৌত অধিশোষণের জন্য প্রযোজ্য, রাসায়নিকের জন্য নয়। তার কারণ কি, দেখো ভৌত অধিশোষণ তো অ্যাট্রাকশনের মাধ্যমে হয়, রাসায়নিক অধিশোষণ মানে একটা কেমিক্যাল বন্ড হচ্ছে। কেমিক্যাল বন্ড হলে, যে কোনো কেমিক্যাল বন্ড হলে অনুপরমাণুগুলোকে কিন্তু এক্সাইটেড হতে হয়, ঠিক কিনা? আর এক্সাইটেড হওয়া মানে সে যে এনার্জি লেভেলে আছে তার থেকে অনেক হায়ার এনার্জি লেভেলে যেতে হবে। ধরো তোমার এনার্জি লেভেল এই, তুমি যদি রিয়াকশন করো, কেমিক্যাল বন্ড করো, তোমাকে অনেক এক্সাইটমেন্ট নিতে হবে, নিয়ে তবে তুমি একটা রিয়াকশন করছো। তাহলে এই এক্সাইটমেন্টের জন্য যে সক্রিয়করণ শক্তিটা পাবে কোথা থেকে, এনার্জিটা পাবে কোথা থেকে? তার জন্য টেম্পারেচার বেশি দিতে হবে, তবে যদি ওই এনার্জিটা পাও। ওই জন্য হাই টেম্পারেচার অধিশোষণ ভালো হয়, এটা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে, ঠিক আছে? ওই জন্য ভৌত অধিশোষণের ক্ষেত্রে দেখো গ্রাফ, দেখো অধিশোষণ মাত্রা বনাম উষ্ণতার গ্রাফটা দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়েছে। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বনাম অধিশোষণ মাত্রা দেখো সমানুপাতিক সম্পর্ক। অবশ্যই একটা টাইমের পরে আবার কমে যাবে, কারণ খুব টেম্পারেচার বাড়ালে আবার অণুগুলোর গতিশক্তি বেড়ে গেলে তো আবার ডিসঅর্পশন বেশি হবে, তাই না? সেটা তো মানতেই হবে। আরেকটা ব্যাপার বলা, যেটা হচ্ছে চাপের প্রভাব। দেখো এই একই ছবি এঁকে যদি আমি বোঝাতে চাই, এই ছবিটা এঁকেই আমি তোমায় বোঝাচ্ছি। এটা তো অ্যাবজর্পশন হয়েছে আর এদিকে ডিসঅর্পশন হয়েছে। আচ্ছা তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, বলো তো কোন দিকে দেখো মনে হচ্ছে আয়তন কম,
সবাই বলবে দেখো এদিকেও আয়তন সেম এদিকেও আয়তন সেম, কিন্তু কি এখানে গ্যাসগুলো তো ছড়িয়ে রয়েছে আর এখানে গ্যাসগুলো দেখো সারফেসে আটকে গেছে, তার মানে গ্যাসীয় দশায় অণুর সংখ্যা বা আয়তনটা কিন্তু এখানে কম ধরা হবে, তার মানে এদিকে আয়তন কম, তাই না, আয়তন কম। তাহলে আমি এখন যদি বলি টোটাল সিস্টেমটার চাপ আমি বৃদ্ধি করেছি, চাপ বাড়ালে তোমরা কি জানো কোন দিকে যেতে চায়, আয়তন কমের দিকে। তা কোন দিকে আয়তন কম, এদিকে আয়তন কম না এদিকে আয়তন কম, তার মানে এই দিকে বেশি হারে হবে। তার মানে বলো অধিশোষণ ভালো হচ্ছে না বিশোষণ ভালো হচ্ছে, অধিশোষণ ভালো হচ্ছে। তার মানে চাপ বাড়ালে অধিশোষণ মাত্রা বাড়ে, তার মানে চাপের সঙ্গে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, বোঝা গেছে, চাপের সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, এইরকম ভাবে সমানুপাতিক সম্পর্ক হবে। ওকে, চাপ বাড়ালে অধিশোষণ মাত্রা আস্তে আস্তে বাড়ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনুঘটন। তুমি বলবে এই চ্যাপ্টারে অনুঘটন টপিকটা কেন এলো, অধিশোষণের সাথে এর ভালো একটা সম্পর্ক আছে, তাই জন্যই অনুঘটনটা পড়াতে হচ্ছে। অনুঘটক সম্পর্কে সবাই জানো, কোনো রিয়াকশনে অংশগ্রহণ করে রিয়াকশনের গতিকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। বাড়িয়ে দিলে তাকে বলে ধনাত্মক অনুঘটক, কমিয়ে দিলে ঋণাত্মক অনুঘটক। সমসত্ব অসমসত্ব অনুঘটক কি, দেখো একটা রিয়াকশনে দেখো সবাই গ্যাস, অনুঘটকটাও গ্যাস, সেটা সমসত্ব অনুঘটক। আবার কোন রিয়াকশনে সবাই গ্যাস, অনুঘটকটা কঠিন, তার মানে এটা অসমসত্ব অনুঘটক। তার মানে অনুঘটক আর বিক্রিয়কগুলো যদি আলাদা দশায় থাকে তখন সেটা অসমসত্ব অনুঘটক হয়, ঠিক আছে। সমসত্ব অনুঘটকের কার্যপ্রণালীটা আমি একটু বলি। ধরো একটা সাবস্ট্রেট, একটা যৌগ একটা রিঅ্যাক্ট্যান্টের সাথে রিয়াকশন করে ধরো করতে চাইছে একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছে এইটা, কিন্তু বাস্তবে এস আর আর কেউ কারোর মুখ দেখে না, মানে এস আর এর সঙ্গে কোনো রিয়াকশন করতে চাইছে না, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট তৈরি করবে কি করে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে কি না, বাইরে থেকে একটা কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হবে এখানে, যে কিনা এই এস এর সাথে রিয়াকশন করবে, যেটা কি আমরা ক্যাটালিস্ট বলছি, মানে হচ্ছে অনুঘটক বলছি। এই ক্যাটালিস্ট এই এস এর সঙ্গে কিন্তু রিয়াকশন করে একটা ইন্টারমিডিয়েট একটা যৌগ তৈরি করে, যেটাকে আমরা এক্স বলছি। এবার এই যে এক্স তৈরি হলো, এ আবার এর সাথে রিয়াকশন করতে চায়, তাহলে এক্স যদি আবার আর এর সাথে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করে আর ক্যাটালিস্ট তৈরি করে, তাহলে ভাবো এই দুটো রিয়াকশনকে যদি আমি যোগ করি, দেখো ক্যাটালিস্ট ক্যাটালিস্ট কাটছে, এক্স এক্স কাটলো, তাহলে দেখো এস প্লাস আর সমান সমান পি প্লাস ক্যাটালিস্ট। ভালো করে দেখো রিয়াকশনটা কিন্তু হয়ে গেল। কি করে তাহলে রিয়াকশন হলো, এ তো এর কেউ কারোর সঙ্গে রিয়াকশন করছিল না, তাহলে হলো কি করে, বাইরে থেকে তার মানে ক্যাটালিস্ট দিয়ে এর সাথে রিয়াকশন করে একটা ইন্টারমিডিয়েট তৈরি করলে, সে কিনা আবার এর সঙ্গে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করলো। তার মানে এখানে ক্যাটালিস্টের ভূমিকাটা বুঝতে পারলে। তো অসমসত্ব অনুঘটক, এটা সমসত্ব অনুঘটকের কার্যপ্রণালী বললাম, অসমসত্ব অনুঘটকের কার্যপ্রণালীটার সঙ্গে কিন্তু অধিশোষণের ভালো সম্পর্ক আছে, সেই জন্যই আমরা অনুঘটকটা এখানে বলতে চাইছি। দেখো একটা কথা বলি, ধরো এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি হতে চাইছে, কিন্তু এ এর সঙ্গে বিক্রিয়া করতে চাইছে না বলেই তো ক্যাটালিস্ট দিচ্ছ তুমি এখানে। তো এ এর সঙ্গে কোনো রিয়াকশন করতে চাইছে না, এখানে এও গ্যাসীয় পদার্থ এও গ্যাসীয় পদার্থ, সবাই গ্যাসীয় পদার্থ। এখানে ক্যাটালিস্ট অনুঘটকটা হচ্ছে কঠিন পদার্থ। সাপোজ এই একটা কঠিনের সারফেস, একটা কঠিনের সারফেসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই সূক্ষ্ম ছিদ্র পথে কিন্তু অ্যাডসর্পশনটা হয়, অধিশোষণটা হয়। কি হয়, এই এ আর বি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে সারফেসে আসে, এসে এই যে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে অ্যাডসর্পশন হয়, এই এ আর বি অ্যাডসর্পশন হচ্ছে, হয়ে যখন অ্যাডসর্পশন হয় তখন এই সারফেসের মধ্যে একটা এ আর বি এর সঙ্গে একটা টেম্পোরারি বন্ড তৈরি হয়, মানে যে অ্যাডসর্পশনই হোক না কেন, অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড হয় রাসায়নিক অধিশোষণে, আর ভৌত অধিশোষণে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। যাই হোক একটা অ্যাট্রাকশনই ভাবো আর বন্ডই ভাবো না কেন, সে তো এর সঙ্গে একটা অ্যাট্রাকশন ফিল করে তা আটকে গেল এই সারফেসে। এ আর বি যখন কেউ কারোর সঙ্গে রিয়াকশন করতে চাইছিল না, এ দেখা গেল অন্য জায়গায় চলে যাচ্ছে আর এ দেখা গেল অন্য জায়গায় চলে যাচ্ছে, কেউ আর কারোর কাছাকাছি আর আসছে না। কিন্তু যখন সারফেসে আটকে গেল তখন দেখো এরা আর কেউ বেরোতে পারছে না, তখন কাছাকাছি আসতে বাধ্য, তখন কিন্তু এরা দুজনে মিলে রিয়াকশনটা করবে, রিয়াকশন করে একটা জটিল যৌগ গঠন করবে, করলো করে প্রোডাক্ট তৈরি করবে সারফেসের মধ্যেই সি আর ডি। তারপরে যখন প্রোডাক্ট তৈরি করে দেবে তখন এই আর সিটা বিশোষণ হয়ে যায়, মানে অ্যাডসর্পশনের উল্টো ঘটনা, যেটা হয়ে গেলে এই সারফেস থেকে বেরিয়ে চলে গেল সি আর ডি। কারণ বোঝো এ বি রিয়াকশন করছিল না, এ বেরিয়ে যাচ্ছে এ বেরিয়ে যাচ্ছে, দুজন দুজনকে কাছাকাছি আনানো যাচ্ছে না। যখনই একটা সারফেস দিলে দুজনে ওর মধ্যে ঢুকে গেল, তারা কিন্তু রিয়াকশন করে সিডিটা তৈরি করলো, তার মানে এখানে সারফেসটা বুঝতে পারলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করলো। এটা অসমসত্ব অনুঘটক এইভাবে কাজ করে। ওকে, এই টোটাল ক্লাস 1টা সারফেস কেমিস্ট্রি পুরোটা বললাম, ভালো করে ক্লাসটা ফলো করো। ওকে, বাই।